আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলির বাধাতেই থামছে না ইরান যুদ্ধ, দাবি পশ্চিমাদের। ইরানি মিসাইলের তাণ্ডব, জাহান্নামের আগুনে পুড়ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্যের দিন শেষ, ইরানের হামলায় F-35 ধ্বংস। ভেঙে যাচ্ছে ন্যাটো জোট, ট্রাম্পের হাতেই ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরান যুদ্ধ, যেখানে লড়াইটা শুধু দুপক্ষের নয়, বরং এক জটিল জালে আটকে পড়েছে পুরো অঞ্চল। প্রথমে পরিকল্পনাটা ছিল সহজ, দ্রুত আঘাত, দ্রুত ফলাফল, তারপর যুদ্ধ থেকে বেরিয়ে আসা। এই কৌশলেই এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধের ময়দান কখনো পরিকল্পনা মেনে চলে না। ইরান প্রত্যাশার বাইরে গিয়ে নিজেদের কৌশল বদলে ফেলেছে। সরাসরি সংঘর্ষে না গিয়ে তারা এখন আঘাত করছে মার্কিন স্বার্থ, মিত্র এবং আঞ্চলিক স্থিতিশীলতায়। ফলে যুদ্ধটা আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরানে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত দেশগুলো সরাসরি যুদ্ধে না থাকলেও তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে বড় দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র চায় দ্রুত বেরিয়ে আসতে, অন্যদিকে মিত্ররা চায় ইরানকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত চাপ অব্যাহত থাকুক। কারণ তাদের ভয়, যদি যুদ্ধ এখনই থেমে যায় তাহলে ইরান আহত কিন্তু আরও বিপজ্জনক শক্তিতে পরিণত হতে পারে। সৌদি বিশ্লেষক ফয়সাল আব্বাসের ভাষায় একটি সম্পূর্ণ যুদ্ধ ভবিষ্যতের আরও বড় সংঘাতের বীজ বপন করে। অর্থাৎ এখন থামা মানেই আগামীতে আরও বড় যুদ্ধের ঝুঁকি। এই সংকটকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে সরবরাহ হয়, আর এটি ইরানের প্রভাব বলয়ে থাকায় চাপে পড়েছে পুরো বিশ্বের অর্থনীতি। নিজেরা চাপে থাকা সত্ত্বেও নীতি, নৈতিকতা আর নিজেদের আত্মমর্যাদার কারণে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য আর ইতালির মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্ররা যখন নিজেদের আকাশ ও মাটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে না, সেখানে মুসলিম বিশ্বের এসব প্রভাবশালী দেশের ইরানের বিরুদ্ধে এমন আগ্রাসী মনোভাব ইতিহাস কিভাবে মনে রাখবে সেটা সময়ই বলে দেবে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প পড়েছেন এক ক্লাসিক দোটানায়। যুদ্ধ চালিয়ে গেলে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে, আর যুদ্ধ থামালে মিত্রদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এই কারণেই ইরান যুদ্ধ এখন আর শুধু একটি যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে কৌশল বনাম বাস্তবতা, স্বার্থ বনাম নিরাপত্তা এবং আস্থা বনাম আশঙ্কার সংঘর্ষ। আর শেষ পর্যন্ত যে যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয় পাওয়ার আশায়, সেই যুদ্ধই এখন পরিণত হয়েছে এক জটিল গোলকধাঁধায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই খুঁজছেন বের হওয়ার পথ। আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দেখিয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী রূপ। রাতের গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন আর মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানের যৌথ হামলা চালিয়ে ঘুম হারাম করে দেবে ইরানের, কিন্তু সে আশায় জল ঢেলে আখেরি মোকাবেলায় লড়ছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। এতেই কাঁপছে ইসরায়েলের শহর থেকে শহর। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াবহ রাত। প্রতিরক্ষার শেষ ভরসা ইন্টারসেপ্টরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক ক্ষেপণাস্ত্রই পৌঁছে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। আকাশ জুড়ে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই মিসাইল বৃষ্টি কি কেবল শুরু, নাকি আরো বড় ধ্বংসের পূর্বাভাস?
জানের বদলে জান এই নীতিতে দুর্বার গতিতে যুদ্ধ চালাচ্ছে ইরান। বীর সেনাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পেতাহ টিকভা অঞ্চলের একটি আবাসিক ভবনের কাছে আছড়ে পড়ে ইরানের আরেকটি বিধ্বংসী মিসাইল। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোয়। প্রকাশিত খবর এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রায় 400 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র পেতাহ টিকভা অঞ্চলের আবাসিক ভবনগুলোর দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয় সেখানে থাকা একাধিক আবাসিক ভবন। এ সময় ঘটনাস্থলে থাকা ইসরায়েলিদের উদ্ধার কাজে ছোটাছুটি করতে দেখা যায় সেখানকার জরুরি উদ্ধার কাজে নিয়োজিতদের। এদিকে অপারেশন ট্রু প্রমিস 4 এর 91তম ধাপের অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায় ইরানের তরফ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের তেল আবিব এবং হাইফার কেন্দ্রস্থলে। বাহিনীটির দাবি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় 50 লাখ ইসরায়েলি বেসামরিক নাগরিককে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পাঠাতে সক্ষম হয়েছে তারা। আইআরজিসি জানায় পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি ও প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে তারা। তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এখন আর একা নয়। ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধারাও ইরানের সঙ্গে সমন্বিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে সকল অশান্তির সৃষ্টিকারী ইসরায়েলের ওপর। এগিয়ে এসেছে লেবাননের শিয়া অধ্যুষিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরাও। ইরানের পাশে থেকে বাহিনীগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর জোরালো হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর একজন মুখপাত্র জানান আইআরজিসি এবং লেবাননের সশস্ত্র বিদ্রোহী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েল অধিকৃত জাফা অঞ্চলে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে হামলাটিকে সফল বলেও দাবি করেন তিনি। জানান ইসরায়েলের ওপর আঘাত হানা সহসাই বন্ধ হবে না, বরং ধাপে ধাপে সেটি আরো বৃদ্ধি পাবে। ইতোমধ্যেই ডিমোনা সহ দক্ষিণ ইসরায়েলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দাবি করছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তারা তছনছ করে দিয়েছেন, তবে তেহরান দিয়েছে এক বিধ্বংসী জবাব। আজ শুক্রবার ভোর রাতে ইরানের আকাশে ডানা মেলা 2টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল স্টিলথ ফাইটার F-35। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়েছে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মধ্য ইরানের আকাশ সীমায় ধরাশায়ী হয়েছে একটি মার্কিন F-35। এটি ছিল লেকেনহেদ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। ইরানের মিসাইল যখন লক্ষ্য ভেদে আঘাত হানে তখন বিশাল অগ্নিগোলক হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। পুরো বিমানটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় পাইলটের ভাগ্য নিয়ে এখনও ধোঁয়াশা। ভোরবেলার সেই রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ইরানের কেশম দ্বীপের কাছে দ্বিতীয় সফল আঘাতের খবর দেয় তেহরান। তারা জানায় নৌবাহিনীর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে আরেকটি মার্কিন ফাইটার জেট। যান্ত্রিক ত্রুটি নয়, বরং নিখুঁত নিশানায় বিমানটি আঘাতপ্রাপ্ত হয়ে হেঙ্গাম ও কেশম দ্বীপের মাঝামাঝি এলাকায় পারস্য উপসাগরের নীল জলে চিরতরে তলিয়ে গেছে। ওয়াশিংটন থেকে ট্রাম্প যখন দাবি করছিলেন যে ইরানের রাডার এবং মিসাইল সিস্টেম অকেজো করে দেওয়া হয়েছে, তখন এই ঘটনাকে মার্কিনীদের মুখে সপাটে চড় হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। ইরানি বাহিনী তাদের বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি মিথ্যাবাদী সম্বোধন করে বলেছে তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আগের চেয়ে বেশি শক্তিশালী এবং শত্রুর যে কোনো আস্ফালন চূর্ণ করতে সক্ষম। মার্কিন বাহিনীর জন্য এটি প্রথম বড় ধাক্কা নয়। গত 11 মার্চও একটি মার্কিন F-35 ভূপাতিত করার দাবি করেছিল তেহরান, যদিও মার্কিন গণমাধ্যম সে সময় দাবি করেছিল বিমানটি জরুরি অবতরণ করেছে। কিন্তু পরবর্তীতে NPR এর প্রতিবেদনে উঠে আসে যে ইরানের গোলায় বিমানটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর কোনোদিন আকাশে ডানা মেলতে পারবে না। যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয় ঠেকাতে পেন্টাগন এখন মরিয়া হয়ে তথ্য গোপনের চেষ্টা করছে। চলমান এই সংঘাতে এই পর্যন্ত 3টি মার্কিন F-15 এবং একটি KC-135 ট্যাঙ্কার ধ্বংস হয়েছে।
কিন্তু আশ্চর্যজনকভাবে মার্কিন সামরিক দপ্তর এগুলোকে ফ্রেন্ডলি ফায়ার বা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী নেভাদায় একটি F-35 বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করেছে। তবে সমর বিশেষজ্ঞরা মনে করছেন এটি আসলে ইরানের হাতে হারানো যুদ্ধবিমানের সংখ্যা লুকানোর একটি অপকৌশল মাত্র। যুদ্ধক্ষেত্রে স্টিলথ প্রযুক্তির শোচনীয় পরাজয় ঢাকতেই নেভাদার মরুভূমিতে বিমান পড়ার গল্প সাজানো হচ্ছে বলে তাদের ধারণা। ইরানের দাবি, আজকের এই দ্বিমুখী হামলার পর স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিম এশিয়ায় মার্কিন আকাশ আধিপত্য এখন চরম ঝুঁকির মুখে। ইরানের তৈরি নতুন প্রজন্মের রাডার এবং ইন্টারসেপ্টরগুলো মার্কিন স্টেলথ প্রযুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তেহরানের মতে হোয়াইট হাউসের গলাবাজি আর বাস্তব যুদ্ধের ময়দান যে সম্পূর্ণ ভিন্ন তা আজ পারস্য উপসাগরের আকাশে আরও একবার প্রমাণিত হলো। বিশ্ব রাজনীতিতে কি তবে প্রলয় আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সিদ্ধান্তেই কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কয়েক দশকের পুরনো পশ্চিমা সামরিক জোট নেটো? হোয়াইট হাউসের অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে সেই বিচ্ছেদের সুর। ট্রাম্পের এবারের হুমকি যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব নেতাদের। আসল গোলমালের সূত্রপাত ইরানকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইউরোপীয় মিত্ররা কেন আমেরিকার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে না। নেটো যে একটি রক্ষণাত্মক জোট, সেই তাত্ত্বিক কথা শুনতে নারাজ তিনি। আমেরিকার শুরু করা সংঘাতে কেন মিত্ররা প্রাণ দেবে না, এই ক্ষোভ থেকেই এখন বিচ্ছেদের পথ খুঁজছে ওয়াশিংটন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের মাটিতে যখনই ট্রাম্প কোণঠাসা হন, তখনই তিনি বিদেশের মাটিতে শক্তি প্রদর্শন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। প্রচারের আলো নিজের দিকে রাখতে এবং নিজের কট্টর সমর্থকদের তুষ্ট করতে তিনি নেটোর মতো বিশাল এক স্তম্ভকে উপড়ে ফেলতে চাইছেন। এটা কি নিছক হুমকি, নাকি সত্যিই কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত? পশ্চিমাদের মতে নেটো শুধু একটি জোট নয়, এটি রাশিয়ার আগ্রাসনের মুখে একটি ইস্পাত কঠিন দেয়াল। এই জোটের কারণেই মস্কো চাইলেই ইউরোপের বুক চিরে ভেতরে ঢুকে পড়তে পারে না। কিন্তু ট্রাম্প যদি সত্যিই জোট থেকে বেরিয়ে যান, তবে ক্রেমলিনের অন্দরে যে খুশির হাওয়া বইবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার প্রস্থান মানেই পুতিনের জন্য এক বিশাল খোলা মাঠ। ট্রাম্প চাইলেই কি রাতারাতি সব সমাধান দিতে পারবেন? মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া নেটোর হাতছাড়া করা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প যদি সেই আইনকে চ্যালেঞ্জ করেন, তবে জল গড়াবে আদালত পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আদালত সাধারণত প্রেসিডেন্টের ওপর খবরদারি করতে চায় না। ফলে ট্রাম্পের একলা চলো নীতি সফল হওয়ার সম্ভাবনা প্রবল। আমেরিকা চলে গেলে ইউরোপের দেশগুলো কি তবে অসহায় হয়ে পড়বে? আর্টিকেলটি বলছে না। ইউরোপ এখন যথেষ্ট সম্পদশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। ফ্রান্স ও ব্রিটেনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হয়তো আমেরিকার মতো বিশাল নয়, কিন্তু বিপদে পড়লে ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের রক্ষায় নতুন কোনো সামরিক কাঠামো গড়ে তুলতে বাধ্য হবে। রাশিয়ার হুমকি তাদের ঐক্যবদ্ধ করবে আরও বেশি। সবচেয়ে চমকপ্রদ এবং ভীতিকর বিষয় হল, ট্রাম্পের এই বৈরী মনোভাবে ডেনমার্কের শাসনাধীন গ্রিনল্যান্ড, এমনকি খোদ প্রতিবেশী দেশ কানাডাও আজ শঙ্কিত। অতীতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বা কেনার ইচ্ছা প্রকাশ করার ঘটনা কেউ ভুলে যায়নি। নেটোর সুরক্ষা কবচ না থাকলে আমেরিকার আগ্রাসী মেজাজ থেকে প্রতিবেশী দেশগুলো নিজেদের কিভাবে রক্ষা করবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভবিষ্যতে ট্রাম্পের পর অন্য কোনো প্রেসিডেন্ট কি পারবেন এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে? একমাত্র জেডি ভ্যান্স ছাড়া হয়তো অন্য যে কেউ পুনরায় নেটোতে ফেরার চেষ্টা করবেন। কিন্তু একবার যদি আমেরিকা বেরিয়ে যায়, তবে বিশ্বমঞ্চে তার বিশ্বস্ততা ধুলোয় মিশে যাবে। ইউরোপ হয়তো আমেরিকাকে আবার জোটে ফিরিয়ে নেবে, কিন্তু তারা আর কোনোদিনই ওয়াশিংটনকে আগের মতো চোখ বুজে বিশ্বাস করতে পারবে না।